নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। এবার কি ঘুঘুর বাসা ভাঙবে? এবার কি বিচার পাবে সেই সমস্ত ছেলেমেয়ে, যে ছেলেমেয়েগুলো ভেবেছিল এই বাংলায় থাকবে, এই বাংলায় সরকারি চাকরি করবে? এবার কি প্রভাবশালীদেরকে ধরতে পারবে সিবিআই? কোর্ট একাধিক জায়গাতে বলেছে যে সরাসরি রাজনৈতিক ব্যক্তিরা এর সাথে জড়িত ছিল, এর জন্য দায়ী। এবার কি রাজা, মন্ত্রী, নেতা, উজির, আমলা এই সমস্ত লোককে একসাথে একই জায়গায় বসিয়ে জেরা করা যাবে? এবং বিচার কি পাবে এই ছেলেমেয়েগুলো, যে ছেলেমেয়েগুলোর জন্য আমরা টানা লড়ে যাচ্ছি, যে ছেলেমেয়েগুলোর জন্য গোটা বাংলা সহানুভূতি প্রকাশ করছে, যে ছেলেমেয়েগুলোর জন্য বারবার আমরা বলছি যে জবাব চায় বাংলা? কবে চাকরি পাবে এই ছেলেমেয়েগুলো? চাকরি চায় বাংলা, স্বচ্ছ নিয়োগ চায় বাংলা, এবং বারবার যে কথাটা বলছে যে আমরা দান খয়রাতির টাকা চাই না, আমরা কোনো ভান্ডারের টাকা চাই না, আমরা কোনো বেকার ভাতা চাই না। আমরা চেয়েছিলাম যে আমরা পড়াশোনা করব, মেরিটের বেসিসে আমরা কোনো একটি নিয়োগ পদ্ধতির মধ্যে ঢুকবো এবং চাকরি পাবো। চাকরি পাবে এটা আমরাও ভেবেছিলাম, চাকরি পাবে আপনারাও ভেবেছিলেন, কিন্তু অবসর কোথায় এলো? এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে কবে চাকরি পাবে এই ছেলেমেয়েগুলো? এবং এই ঘুঘুর বাসা যেটা তৈরি করা হয়েছে, কোর্ট বলছে যে দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। চাকরির জন্য যে দুর্নীতি, সেই দুর্নীতির পেছনে কারা রয়েছে তার জন্য জবাব চায় বাংলা। এবং আমরা বারবার যে কথাটা বলছি যে লড়াই যেখানে যে করার করুক, কিন্তু বাংলার এই ছেলেমেয়েগুলো যাতে চাকরি পায় তার জন্য আমাদের বাঙালি হিসেবে এবার দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের বাঙালি হিসেবে নজর রাখতে হবে যাতে আমাদের সন্তানের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। যে সরকারি আসুক, যে সরকারি এই দুর্নীতির সাথে যুক্ত থাকুক, তাদেরকে বলে দিতে হবে যে আমরা এই যে একের পর এক দুর্নীতি, সেটা বাঙালি হিসাবে মানছি না। বিশাখা, একদমই তাই। তুমি যে ঘুঘুর বাসার কথা বলছিলে, সেই ঘুঘুর বাসার কথা অনেক দিন ধরে, মাসের পর মাস রোদে জলে দাঁড়িয়ে এই চাকরি প্রার্থীরা মেয়র রোডের সামনে দাঁড়িয়ে তারা বলে যাচ্ছেন, এবং সেই একই কথার ধ্বনিত হলো যখন আজ আদালতে বাগ কমিটির রিপোর্ট প্রকাশ হলো। ফিরে যাচ্ছি 2016 সালে, যখন শেষবার এসএসসি পরীক্ষা হয়েছিল, কিন্তু নিয়োগ হয়নি। একটু ভুল হচ্ছে, কারণ গ্রুপ ডিতে নিয়োগ হয়েছিল এবং সেটা ছিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ নিয়োগ, আর সেই নিয়োগ ঘিরেই যত গণ্ডগোল। আজ অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি সেই নিয়োগকে সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছে তাদের রিপোর্টে। এক দুজন নয় ময়ূখ, 609 জনের ভুয়ো নিয়োগের নেপথ্যে কোন অদৃশ্য শক্তি কাজ করছে তা খুঁজে বের করবে সিবিআই। কিন্তু এই দুর্নীতি যে অত্যন্ত বড় মাপের তা বলার অপেক্ষা রাখে না। আজ মুষ্টিমেয় কিছু প্রভাবশালী ব্যক্তির অসাধু চক্রের ফল ভোগ করতে হচ্ছে হবু শিক্ষকদের, যাদের চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে ঢোকার কথা ছিল, কিন্তু তার বদলে তারা রাস্তায় বসে আন্দোলন করতে তাদের বাধ্য হচ্ছে। তারা প্রচুর খেটে পড়াশোনা করে এসএসসিতে উত্তীর্ণ হয়ে কেন আন্দোলন করতে হচ্ছে এই চাকরি প্রার্থীদের? এটা কি তাদের ভবিতব্য ছিল? তারা তো শুধু একটা নিয়োগপত্র চেয়েছিলেন সরকারের কাছে, আশ্বাসও পেয়েছিলেন। তাদের এই দাবি কি অন্যায়, অন্যায্য? যোগ্য দাবিদার হয়েও কেন বছরের পর বছর এভাবে অপেক্ষা করে কাটাতে হবে তাদের? আজ তারই জবাব চায় বাংলা। আর পারছি না দিদি, আর পারছি না, আমাদের ধৈর্যের সীমা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসএসসি গ্রুপ ডি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির রিপোর্টে নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। বাগ কমিটির রিপোর্টে তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত উপদেষ্টা কমিটিকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে গ্রুপ ডিতে 609 জনের নিয়োগকেও ভুয়ো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে কমিটি ছিল টু লুক আফটার দ্য পেন্ডিং অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড আদার থিং, সেটা আমরা বলেছি দ্যাট ইজ নট পারমিসেবল অ্যাজ পার ল, সেটা ঠিক নয়। এখানেই শেষ নয়, বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহার নির্দেশেই ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছিলেন এসএসসি প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য। দুর্নীতিতে সক্রিয় ভূমিকা ছিল মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এই তিনজনের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করার সুপারিশ করা হয়েছে বাগ কমিটির রিপোর্টে।
শুক্রবার কুণাল ঘোষই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন। পার্থর হয়ে ব্যাট ধরেছিলেন ফিরহাদ হাকিম। মন্ত্রিসভার সদস্য নন কুণাল, বলেছিলেন ফিরহাদ। এই নিয়ে দায় ঠেলাঠেলি শেষ হয়নি, তাই সোমবার বাক কমিটির রিপোর্ট প্রসঙ্গে সাবধানী ছিলেন কুণাল। এই বিষয়টা ঠিক দলের নয়, ফলে এটা এই খুঁটিনাটিটা জানা প্রয়োজন। ফলে কোর্টে ঠিক কি হয়েছে, কোর্টে আজ কি ঘটনা ঘটেছে সেটা না জেনে তার উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়াটা এই পর্যায়ে ঠিক হবে। এসএসসি দুর্নীতি ইস্যুতে বিরোধীরা যথারীতি ছেড়ে কথা বলছে না রাজ্য সরকারকে। এটার সঙ্গে সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যুক্ত। কারণ আপনি এর আগে হলফনামা দেখবেন, পাবলিক ডোমেনে এসেছে, তাতে বলা হচ্ছে যে পার্থ চ্যাটার্জির চেম্বারে এই উপদেষ্টা কমিটির মিটিং হয়েছে। দুর্নীতিশ্রী পশ্চিমবঙ্গ দিদির নেতৃত্বে দুর্নীতিশ্রী পুরস্কার আরামসে নিতে পারে। সারা পশ্চিমবঙ্গের দুর্নীতি কোথায় পৌঁছেছে আমরা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতার প্রতিদিন দেখতে পাচ্ছি। চাকরির দাবিতে গত কয়েক মাসে বারবার রাস্তায় আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। কখনো শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে, কখনো কালীঘাটের রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। এখনো শহীদ মিনারের কাছে আন্দোলনে বসে শরীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। কোনো যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চান না তারা। রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করেছেন এই যুবক যুবতীরা। হাতে চান শুধু একটা নিয়োগপত্র। কবে পাবেন সেই কাগজ? আদৌ কি পাবেন? রিপাবলিক বাংলা। গোটা বাংলা জবাব চাইছে যে কবে পাওয়া যাবে নিয়োগের কাগজ, আদৌ কি পাওয়া যাবে কিনা। এবং গোটা বাংলা প্রশ্ন করছে, শাসককে প্রশ্ন করছে, যোগ্য হলেও বঞ্চিত কেন এরা। এবং এই নিয়েই আজকে আমাদের বিতর্ক, এই নিয়েই আমাদের আজকের তর্ক, আলোচনা, সমস্ত কিছু। আমাদের সাথে যারা রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন পার্থ ভৌমিক তৃণমূল মুখপাত্র, রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন ফিরদৌস শামীম আইনজীবী এবং এসএসসির একাধিক মামলার সাথে উনি যুক্ত ছিলেন, রয়েছেন আইনজীবী প্রদ্যুগ্ন সিনহা, রয়েছেন মহাদেব দুলে মাফ করবেন, এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থী, এবং সঙ্গীতা নাগ চাকরি প্রার্থী আমাদের সাথে রয়েছেন। আমি প্রথমেই পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থ ভৌমিক, যোগ্য হলেও বঞ্চিত কেন, এক, বাংলা জানতে চাইছে, এবং দুই, শুভেন্দু অধিকারী আজকে সরাসরি বললেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সরাসরি এই দুর্নীতির সাথে জড়িত। কি বলবেন? শুভেন্দু অধিকারী কি বললেন ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বক্তব্য হচ্ছে, কোনো যোগ্য প্রার্থী যদি কেউ যোগ্য হয়, যেহেতু আদালতে পুরো ব্যাপারটা বিচারাধীন এবং সিবিআই তদন্ত করছে, অতএব নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, যেহেতু এদেরও আদালত এবং সিবিআই এর উপরে এরা নির্ভর করে, এবার আদালত যা রায় দেবে সরকার সেটা মানবে। আমি বারংবার একটা কথা বলি যে এসএসসি এটা একটা স্বশাসিত সংস্থা, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার এর কাজের ব্যাপারে মাথায় গলায় না এসএসসি। অতএব স্বাভাবিকভাবেই এর কি ফাইন্ডিংস বেরোয়, কোর্ট কি বেরোয়, সেটা দেখেই মন্তব্য করা উচিত। বেশ বেশ, সজল ঘোষ ওপেন হাউস বিতর্ক করছি। সজল ঘোষ, এর সাথে সরকারের কোনো দায়িত্ব বা ভূমিকা সরকারের নেই, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং এখানে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা আমলাগত দুর্নীতি হতে পারে, এটার সাথে রাজনৈতিক কোনো দুর্নীতির কোনো সম্পর্ক নেই। কি বলবেন? এটাকে অনেকটা ভাবের ঘরে চুরি করার কথা। সরকারের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। পার্থ চট্টোপাধ্যায় এটার মাথা। উনি বললেন, শুভেন্দু কি বলল জানার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই জানার দরকার আছে তৃণমূল বি টিমের, তৃণমূল এ টিম মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, সম্ভবত যিনি আছেন উনিও ওই লবিরই লোক, তার মুখপাত্র কুণাল ঘোষ আজকে বলেছে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পাঠানো উচিত। সে ব্যাপারে তো আপনি কিছু বলতে পারবেন? আমি পার্থ ভৌমিককে কথাটা প্রশ্ন করলাম। আমার খারাপ লাগছে এই চাকরি প্রার্থীদের পাশে বসিয়ে এই রাজনৈতিক কথাগুলো আমাদের বলতে হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, এই রাজনীতিকরা যতদিন থাকবে ওই নবান্ন থেকে রাইটার্স বিল্ডিং সর্বত্র, ততদিন এই ধরনের পাপটা পশ্চিমবঙ্গের মানুষকে বয়ে বেড়াতে হবে। কি বলবেন? আপনাদের সরাসরি অভিযোগ করছেন বিজেপির মুখপাত্র এই মুহূর্তে সজল ঘোষ সরাসরি বলছেন যে আপনাদের কারণে আপনারা রাজনীতিটা করছেন, আপনারা রাজনীতি করছেন এবং এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেমিনে খেলছেন আপনারা। কোনো অবস্থাতেই আমরা চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেমিনে খেলছি না। আমরা চাই যারা যোগ্য তারা চাকরি পাক, এবং যেহেতু পুরোটাই হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে,
আমরা না আপনি কুণাল ঘোষের কথার উত্তর দিন। কুণাল ঘোষ আজকে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত, আপনি কি বলছেন সেটা বলুন। আপনারা বোকা বোকা কথা শুনতে অভ্যস্ত নয়। আমি কোথাও শুনিনি যে কুণাল ঘোষ বলেছে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত। আমি আজকে অব্দি আচ্ছা পার্থবাবু, আমি একটা বিষয়ে আসছি। সজল বাবু যে কথাটা বলেছেন সেটা আপনি হয়তো জানেন না বলে আপনি সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন। আমি আপনাকে বলছি 609 জনের ইতিমধ্যেই নিয়োগ যা করা হয়েছে সেখানেই বলা হয়েছে তাদের নিয়োগটা বেআইনি। কে বলেছে? বোর্ড বাগ কমিটি আদালতে দাঁড়িয়ে বলেছে এই নিয়োগ বেআইনি। অনুসন্ধান কমিটির রিপোর্টে প্রকাশ্যে হাইকোর্টে চেঁচিয়ে চেঁচিয়ে কার্যত চিৎকার করে এই নামগুলো পড়া হয়েছে এবং এই কথাটা বলা হয়েছে। এই যে বেআইনি নিয়োগ, এইটা নিয়ে কিছু বলবেন কি? যারা আপনি বলছেন যারা যোগ্য তারা তো পাবেন চাকরি, কিন্তু যারা অযোগ্য তারাও তো পেয়ে গেল। আমার বক্তব্য হচ্ছে, আমি তো প্রথম থেকে একটা কথা বলছি, টোটাল ব্যাপারটাই তো কোর্টের বিচারাধীন। তাহলে আপনি বললেন কেন? আপনি তো জানতেন বড় ব্যাপারটা কোর্টের বিচারাধীন। সব ব্যাপারে যদি কোর্ট করবেন তাহলে আপনি বসলেন কেন আজকে? সাবজেক্টটা তো জানতেন। না কোর্টের বিচারাধীন হলে আপনারা বিজেপির লোক, আপনারা সব ব্যাপারে কথা বলতে পারেন। আর যেখানে আদালতের উপরে আমাদের আস্থা আছে সেখানে আদালতের উপরেই ছাড়তে হবে। আপনারা সব ব্যাপারে কথা শুধু বলেন না, আপনারা রেপ হলে তার প্রেগন্যান্সি নিয়ে কথা বলেন। আপনারা যে কি বলেন, যে তার জ্বর হয়েছিল কিনা, কেউ চড় মেরেছিল কিনা, এই ধরনের কথা বলেন। আমি সজল বাবু, পার্থবাবু, আমি ফিরদৌস শামীমের কাছে যাব। আইনজীবী ফিরদৌস শামীমও আমাদের সাথে রয়েছেন। ফিরদৌস বাবু, এটা কি শুধুমাত্র কোর্টের বিষয়, মানে আদালতের অবজারভেশনস গুলো কি, এবং যে বাক কমিটি নিয়ে সারা বাংলা এখন জানতে চাইছে এবং ইতিমধ্যে জেনে গেছে, সেইটা বিষয়টা কি? এটা কোথাও গিয়ে কি জল গোলা হচ্ছে ফিরদৌস বাবু? দেখুন, আদালত যে কমিটি সেটা কিন্তু আদালতই বলেছিল, তৈরি করে দিয়েছিল, এবং তারা আজকে কিন্তু কমিটির যে কালমিনেশন রিপোর্ট সেটা কিন্তু আদালতে পেশ করেছে, এবং সেই রিপোর্ট থেকে সাংঘাতিক তথ্য বেরিয়ে এসেছে। কি সাংঘাতিক তথ্য বেরিয়ে আসছে সেটাই জানতে চায় বাংলা। একদমই যেটা বলতে শুরু করি, প্রথমে বলি রাজ্য সরকারের ভূমিকা কি। রাজ্য সরকার একটি মনিটরিং কমিটি তৈরি করেছিল, 5 সদস্যের মনিটরিং কমিটি। কিসের জন্য? না পেন্ডিং রেকমেন্ডেশন গুলো মনিটর করার জন্য। কবে করলো? 1 নভেম্বর 2019-এ। এবং সেই কমিটির সদস্য কারা? তৎকালীন মন্ত্রীর পিএস, তৎকালীন মন্ত্রীর ওএসডি। তাহলে রাজ্য সরকারের কোনো ভূমিকা ছিল না, যে কথা এতক্ষণ বলা হচ্ছিল এটা সত্য নয়। এবং এই যে বাগ কমিটি, আর.কে. বাগ কমিটি, জাস্টিস আর.কে. বাগ কমিটি দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছে এই যে মনিটরিং কমিটি সেটি বেআইনি। অতএব রাজ্য সরকার একটি বেআইনি মনিটরিং কমিটি তৈরি করেছিল, এবং এই বেআইনি মনিটরিং কমিটির সুপারভিশনে এই যে গ্রুপ ডি পদে 609টি অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই 609 জনের মধ্যে 318 জন যাদের লিস্টে কোথাও নাম ছিল না তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ফলে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এবং আজকের যে জাস্টিস আর.কে. বাগের যে কমিটির রিপোর্ট, এইটা প্লেস হয়ে যাওয়ার পরে এই কথা বলার আর কোনো জায়গা নেই যে এই বিষয়টা তদন্তে উঠে আসবে। হ্যাঁ, পার্থবাবু কি বলবেন? পার্থবাবু আছেন এই মুহূর্তে স্ক্রিনে, পার্থবাবু এবং ফিরদৌস শামীম দুজনেই আছেন। পার্থবাবু কি বলবেন? ফিরদৌস শামীমের কথার পরিপ্রেক্ষিতে কি বলবেন পার্থবাবু? পার্থ ভৌমিক, উনি থামলে বলবো। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে এই কমিটি তৈরি করা হয়েছিল যারা আন্দোলনরত ছিলেন তাদের কথার ভিত্তিতে। তখন ঠিক হয়েছিল যে 5 জন ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, 5 জন এদিক থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, 10 জনে মিলে এটা নজরদারি করবে যে এর মধ্যে কোনো কিছু অস্বচ্ছতা আছে কিনা। আজকে সেদিন যদি কেউ কিন্তু এই তদন্ত এই যে 5 জনের কমিটি এইটা নিয়ে কেউ আপত্তি করেনি, তখন ওই 10 জনের কমিটি নিয়েও কেউ আপত্তি করেনি। আজকে আইনগত বৈধতা আছে কি নেই এটা কোর্ট আমার থেকে ভালো বুঝবে, কিন্তু সেই সময় ছাত্রদের আন্দোলনের দাবি বলছিল যে একটা নজরদারি কমিটি করা হোক। ফিরদৌস শামীম কি বলবেন? করা হয়েছে। ফিরদৌস শামীম কি বলবেন? তখন আপনাদের আপত্তি ছিল না, এখন আপত্তি হয়ে গেল। মানে বাংলার মানুষ বোঝার চেষ্টা করছে যে এইটা কি আসলে জলঘোলা করছেন না সত্যি এটার কোনো মেরিট আছে? ফিরদৌস শামীম
এই প্রশ্নের উত্তর দিতে চাই। এই যে কমিটি তৈরি হয়েছে, এটা প্রথম আদালতে ক্যানভাস কবে হয়েছে? এই প্রশ্নের উত্তর পার্থবাবু কি দেবেন? আদালতে ক্যানভাস হয়েছে কিন্তু এই বছর, এই 2022 সালে এসে, তার আগে কোনোদিন কোন ওয়েবসাইটে এই কমিটি তৈরি হয়েছে বলে আপলোড করেননি। কেন করেননি? কোনো পাবলিক নোটিশ দেননি। কেন দেননি? যে এই কমিটি তৈরি করা হয়েছে মনিটর করার জন্য। আর আমি তর্কের খাতিরে ধরেও নি যে এই কমিটি বৈধ, তর্কের খাতিরে যদি ধরে নি, তাহলে আপনারা কি এমন নজরদারি চালালেন যে নজরদারি করে কি নজরদারি চালালেন পার্থবাবু? কি নজরদারি চালালেন যে এতগুলো অবৈধ নিয়োগ দিতে হলো? রাজ্য সরকার মনিটর করে এতগুলো অবৈধ নিয়োগ দিয়েছে। এটা কোর্টের রায়ের পরে পরিষ্কার হবে। আমি জানতে, যদি এটা অবৈধ হয়, ও নিশ্চিতভাবে যারা এইসব কাজ করেছে নিশ্চিতভাবে তাদের কোর্ট যা বিচার করবে, যে রায় দেবে সেটাও হবে। আমরা আসবো যাদেরকে নিয়ে এত কথা, যারা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকেন, দিনের পর দিন আন্দোলন করেন, রাস্তায় দাঁড়িয়ে কাঁদেন, যাদের ফ্যামিলি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন, নানা রকম আশ্বাস পেয়েছেন কিন্তু তারপরেও তারা বাস্তবে নিয়োগপত্রটা হাতে পাননি, তাদের কাছে আসবো, চাকরি প্রার্থীদের কাছে আসবো। সঙ্গীতা নাগ আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গীতা রয়েছেন আমাদের সঙ্গে, মহাদেব দুলে রয়েছেন। আমরা দুজনের কাছেই আসবো। প্রথমেই আসবো সঙ্গীতার কাছে। সঙ্গীতা, এতদিন ধরে যে এত অপেক্ষা করছেন, আপনাদের রাস্তা থেকে যখনই আমরা কথা বলেছি, আপনাদের মুখে একটাই বিষয় উঠে এসেছে, দুর্নীতি হয়েছে। যারা মেধা তালিকায় ওপরের দিকে যাদের নাম ছিল তারা যোগ্যভাবে তাদের নিয়োগপত্রটা হাতে পেলেন না, কিন্তু যাদের মেধা তালিকায় নামটা ছিল না তারা নিয়োগপত্র পেয়েছেন। আজকে তো কোর্টই এক কথা বলছে। একদমই। দেখুন, এই পার্থবাবু যে কথাটা বললেন যে নজরদারি কমিটির গঠন করা যখন হয়েছিল তখন কেন আমরা কিছু বলিনি, দেখুন এটা তৈরি করাই হয়েছিল যে যারা পেন্ডিং রিক্রুটমেন্ট বাকি আছে সেগুলোকে মনিটরিং করার জন্য। তো কোথায় হলো মনিটরিং? যারা পেন্ডিং ছিলাম তারা তো এখনও পেন্ডিংয়ে আছি, আমরা তো এখনও রাস্তায় বসে আছি। তাহলে কি হলো? এই নজরদারি কমিটির ভূমিকাটা কি ছিল আদৌ? তারা কি মানে পেন্ডিং রিক্রুটমেন্ট বাদ দিয়ে টাকা দিয়ে নিয়োগের জন্য কি কমিটিটা তৈরি করা হয়েছিল? এখন তো আমাদের সেটাই মনে হচ্ছে। এবং যদি এই কমিটি তার কাজটা ঠিকঠাক করতো তাহলে তো নিশ্চয়ই তার ভূমিকা নিয়ে প্রশ্ন আসতো না, সিবিআই তদন্ত হতো। নিশ্চয়ই সেই কমিটি তার দায়িত্ব ঠিকঠাক পালন করেনি বলেই আজ সেই কমিটি সিবিআইয়ের মুখোমুখি হচ্ছে। না হলে আমরা আজ কেন 6টা বছর ধরে রাস্তায় পড়ে থাকবো? মুখ্যমন্ত্রী আমাদের সিএম, মাননীয় সিএম 29 দিন অনশনের মাথায় এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এবং সেখানেই তিনি এই কমিটি রিফর্ম করেন। কিন্তু তার দায়িত্ব কি সেখানেই শেষ হয়ে যায়? তার দায়িত্ব কি এটা থাকে না যে তার তৈরি কমিটি সেই কাজটা ঠিকঠাক করছে কিনা? তিনি কেবলমাত্র কমিটি গঠন করে দিলেন, সেই কমিটি আমাদেরই 5 জন সদস্যকে কিনে নিলেন, রীতিমতো বলা যায় এখন যে কিনে নিলেন। এবং আরও যারা ফেল করা ক্যান্ডিডেট, যাদের র্যাঙ্কের নিচে নাম, তারা টাকা দিয়ে চাকরি পেয়ে গেল, অথচ যারা যোগ্য, যাদের চাকরিটা পাওয়া দরকার ছিল, তারা এখনো পর্যন্ত বেকার এবং এখনো পর্যন্ত পার্থবাবু কি বলবেন সঙ্গীতা নাগ একজন চাকরি প্রার্থীর বক্তব্য? এবং আপনি হয়তো বলতেই পারেন যে সঙ্গীতা নাগকে কেউ শিখিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে, বলতেই পারেন, বা হয়তো সত্যি ওনার প্রতি আপনি সহমর্মী। কি বলবেন সঙ্গীতা নাগের এই বক্তব্য শুনে? না, কি অবশ্যই ওনাদের মানসিক যন্ত্রণা থাকতে পারে, মানসিক যন্ত্রণা থাকা স্বাভাবিক, যেহেতু ওনারা দীর্ঘদিন আন্দোলন করছে। এই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। এবার এখানে দুর্নীতি হয়েছে কি হয়নি, আমি প্রথম থেকে একটাই কথা বলছি, এটার বিচার করবে তো হাইকোর্ট, সিবিআইকে এটা দিয়েছে। এটা যখন প্রকাশ্যে আসবে তখন সরকার সে ব্যাপারে ব্যবস্থা নেবে। স্যার, হাইকোর্ট সিবিআই আজকে দিয়েছে, লাস্ট 6 মাস ধরে এটা সিবিআইতে গেছে, এটা হাইকোর্টে গেছে। এর আগে তো 2019 সাল থেকে আমরা মাননীয়ার প্রতি তাকিয়ে বসেছিলাম। আমরা প্রত্যেক সরকারি আধিকারিকের দরজায় দরজায় ঘুরেছি 2019 সাল থেকে। তখন কোথায় ছিল? তখন যদি আপনারা চাইতেন আমাদের চাকরিটা দিয়ে দিতে পারতেন, আমরা যোগ্য ছিলাম, আমরা বঞ্চিত, তাহলে কেন সেই সময় আমাদের দাবিটা মেটানো হয়নি? কেন আমরা আজকে হাইকোর্টে যাব? এই হাইকোর্ট আর সিবিআই, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, এই নিয়ে আমাদের জীবন থেকে আরো কত বছর যাবে? ঠিক কত বছর গেলে আমরা চাকরিটা পাবো, আমাদের যোগ্য দাবিটা মিটবে আমাদের? পার্থদা, আপনার লজ্জা করে না? এই হয়তো বয়সে আপনার মেয়ের মতন হবে, বোনের মতন হবে। আজকে 6 বছর ধরে এরা রাস্তায় ঘুরছে, আর আপনি বলছেন সব কোর্ট সিদ্ধান্ত হবে, এই হবে তাই হবে বলে কথা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু দিনের শেষে তো আপনি একজন মানুষ, যদি সত্যিকারের মানুষ হন তাহলে আপনার বুকে জ্বালা হওয়া উচিত, এই কথাগুলো বলা উচিত নয়। আর ওই যে মেয়েটি বলছে এখানে বসে যে কিনে নেওয়া হয়েছে, এটা তো আপনাদের পুরনো স্বভাব। আপনারা বাকটুইতে গিয়ে কেনেন,
আপনারা রিজওয়ানুরকে কিনেছেন, আপনারা ওই গত দুদিন আগে কি জানে আলম মোল্লা নাকি তার হাতে নিহত তাদেরকে কিনেছেন, কোথাও চাকরির লোভে, কোথাও 2 লাখ 5 লাখ টাকা দিয়ে। আপনাদের লজ্জিত হওয়া উচিত দাদা, কিছু মনে করবেন না। এখানে এইসব বসে এই যে কথাগুলো বলছেন, এতে আরো আপনাদের মাইনাস হচ্ছে, আপনাদের সেটা বোঝা উচিত, ভাবা উচিত। স্ক্রিনে পার্থ ভৌমিক এবং সজল ঘোষ আছে। পার্থ ভৌমিক কি বলবেন? পার্থ ভৌমিক, সজল ঘোষ, বিজেপি মুখপাত্র এই মুহূর্তে। আমাদের মাইনাস হচ্ছে কি হচ্ছে না, আর সেটা কালকে আসানসোল আর বালিগঞ্জে নির্বাচন আছে, মানুষ প্রমাণ করে দেবে। আরে ওই তাহলে তো সিপিএম এরকম অনেক নির্বাচন করেছিল, তাহলে তো সিপিএম এরকম নির্বাচন করে 34 বছর ছিল। আপনারা নেহাতি নির্লজ্জ, বাড়িতে গিয়ে মা বোনের সাথে কথা বলতে হয় বলে মনে হয় না আপনাদের? হ্যাঁ, আপনি অনেক বেশি স্বচ্ছ, আপনার সম্পর্কে আমার ধারণা আছে, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার বক্তব্য ওদের আন্দোলনের প্রতি আমি সহানুভূতিশীল। আমি মনে করি যে ওদের যোগ্য বিচার পাওয়া উচিত। ওরা যদি 6 বছর রাস্তায় ঘুরছে, নিশ্চিতভাবে আজকে সিবিআই এসছে বলে বিচার হচ্ছে, আলোচনা হচ্ছে, নয়তো কেউ চিন্তাও না। যোগ্য ওদের চাকরি পাওয়া উচিত, এটা তো আদালতই বলে দেবে, যেহেতু টোটাল ব্যাপারটা আদালতই বলে দেবে যোগ্য কি যোগ্য না চাকরি পাওয়া উচিত। প্রদ্যুম্ন সিনহা, আইনজীবী প্রদ্যুম্ন সিনহা কি বলবেন? আমার একটা কথা বলার ছিল, পার্থবাবুকে আমার একটা কথা বলার আছে। মহাদেব আসছি আপনার কাছে। পার্থবাবুকে একটা কথা বলার আছে। আমি এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি, আমি একজন আইনজীবী হিসেবে এসেছি এবং এসএসসির আইনজীবী ছিলাম আগের প্যানেলে, এবং সেই হিসেবে একটা জিনিস এক্সপেক্ট করি। আপনারা বলেন আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে একটা টিভি চ্যানেলে আসছেন, আইনটা জেনে আসবেন। এরকম একটা অশিক্ষিতের মতো কথা বলছেন যে ব্যক্তিগত আক্রমণ করবেন না, বিচার দিন ব্যাপারে আপনি কথা বলবেন না, নির্বাচন এদিকে রেজাল্ট দেখিয়ে দেবে যে কি হচ্ছে, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে যে কোর্টকে কেন ইন্টারফেয়ার করতে হচ্ছে। এই উপদেষ্টা কমিটি, আপনি বললেন যে এই এসএসসি একটা নিরপেক্ষ বডি, এসএসসি নিরপেক্ষ বডি তৈরি হয়েছিল, কিন্তু তার উপরে একটা উপদেষ্টা কমিটি কেন হয় প্রয়োজন হলো? এবং উপদেষ্টা কমিটি কারা? তারা কার উপদেশে চলে? সেইগুলোই তো বার হবে সিবিআইতে। পার্থভৌমিক কি বলবেন? কার উপদেশে এই উপদেষ্টা কমিটি চলেছে? না, আমার প্রথম কথা হচ্ছে under the act there is no provision, under the act and rules there is no provision to form this type of committee. তাহলে সে সম্মান পায়। আমি জানি না উনি এসএসসির কি করে প্যানেল লয়ার ছিলেন, হয়তো এই কারণেই এবার বাদ গেছে। আমার ওটা বক্তব্য, আপনাদের দুর্নীতির জন্য বাদ গেছি, পরিষ্কার। আমার নিজে ছেড়ে দিয়েছি, আপনারা বাদ দেননি, নিজে ছেড়ে দিয়েছি। কোর্টের মাধ্যমে যেটা সামনে আসবে সরকার সেটা করতে বাধ্য, সরকার সেটা করুক। পার্থবাবু, আমরা আসবো আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে, আমাদের প্রত্যেকের অনেক প্রশ্ন রয়েছে। আমার মনে হয় মহাদেবও কোনো প্রশ্ন করতে চাইছেন। মহাদেব, আপনার কি প্রশ্ন? হ্যাঁ, নমস্কার। এখানে সকল ব্যক্তিবর্গকে যথেষ্ট আমার সম্মানীয় ব্যক্তিবর্গ, ওনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন। দেখুন, আমরা যারা চাকরি প্রার্থী, আমরা পরীক্ষায় পাস করেছি, পরীক্ষার পাস করার পর প্যানেলে এসেছি, তারপর আমরা দেখছি যে একটার পর একটা ফেজ হয়ে যাচ্ছে, সেখানে চাকরিও পাচ্ছে, কিন্তু আমাদের যে র্যাঙ্ক ওয়েটিং লিস্টের সেই র্যাঙ্কের পরিবর্তন হচ্ছে না, এবং কি দেখা যাচ্ছে যে আমরা যারা যে র্যাঙ্কে আছি তার থেকে পিছনের র্যাঙ্কের তারা চাকরি পেয়ে যাচ্ছে, এবং এরপর হঠাৎ করে আবার বলা হচ্ছে যে প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও কিভাবে আরও নিয়োগ হয়ে যাচ্ছে। এই নিয়োগগুলো হচ্ছে কোথা থেকে? এখানে আমরা যেখানে মাননীয় যে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে যে আমরা আবেদন করেছিলাম, সেখানে এটা পরিষ্কার হয়ে গেছে, জলের মতো পরিষ্কার, যে প্রচুর পরিমাণে ভুয়ো ক্যান্ডিডেট চাকরি করছে, কিন্তু তারা হয়তো কেউ পরীক্ষা দেয়নি, বা কেউ পরীক্ষা দিয়েছে, কেউ পাস করেনি, কেউ পাস করেছে। যারা পাস করেছে তারা আমাদের র্যাঙ্কের পিছনে র্যাঙ্ক। তাহলে ধরুন যারা চাকরি করছে তারা তো আমাদের পিছনে র্যাঙ্ক। ওরা যদি চাকরিটা যদি সঠিক নিয়মে হতো তাহলে আমরা আজকে সেই স্কুলে জয়েন করতাম।
বৈধ একটা প্রশ্ন, খুব বৈধ একটা প্রশ্ন পার্থবাবু। আপনি এতক্ষণ বলছিলেন সাবজুডিস বিষয় নিয়ে কথা বলা যাবে না, কারণ সেটা আদালতের বিচারাধীন। কিন্তু যখন এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যখন তারা নিয়োগ পেয়েছিলেন, যাদের নিয়োগ পাওয়ার কথা ছিল না বলে মহাদেব বলছেন, তো সেই সময় তো এটা সাবজুডিস ছিল না, এটা একটা প্রশাসনিক জায়গায় ছিল। তখন কি করে নিয়োগটা হলো? না না, এটা আমার বক্তব্য খুব, দেখুন আমি তো ক্লিয়ারলি একটা কথা বলছি। এখন আদৌ নিয়োগ হয়েছে কিনা, সেটা আদৌ হয়েছে কিনা কিন্তু সেটাও বিচার্য বিষয়। 609 জন নিয়োগ হয়েছে পার্থবাবু, আজকে বাগ কমিটির রিপোর্টে পরিষ্কার। স্যার কিন্তু এটা তো এটা হয়েছে জলের মতো পরিষ্কার, কারণ আমাদের র্যাঙ্ক, ধরুন কারো র্যাঙ্ক 5, কেউ ওয়েটিং লিস্টে 5-এ আছে, কিন্তু সেই ডিস্ট্রিক্টে সেই ক্যাটাগরি ওয়েটিং লিস্টে 10 চাকরি পেয়ে গেল, 5 পড়ে রইলো, তার মানে এটা তো জলের মতো পরিষ্কার স্যার। ফিরদৌস শামীম কিছু বলতে চাইছেন? ফিরদৌস শামীম 30 সেকেন্ড, ফিরদৌস শামীমকে দেওয়া হোক। হ্যাঁ বলছি, পার্থবাবু বলছেন না যে নিয়োগ হয়েছে কিনা, বোর্ড নিজে এফিডেভিট দিয়ে বলেছে হ্যাঁ আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি এবং আমরা সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই সময়ের যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভাইজার ছিল এবং এই যে ইললিগাল মনিটরিং কমিটির কনভেনার ছিল তার হাতে তুলে দিয়েছি অন এফিডেভিট, বোর্ড বলছে। আর পার্থবাবু বলতেন যে তাদের নিয়োগ হয়েছে কিনা এই প্রশ্ন করছেন। বোর্ড বলছে আমরা নিয়োগপত্র দিয়েছি। পার্থবাবুর উত্তর নেব, পার্থবাবুর উত্তর নেব, 5 সেকেন্ড বাকি। উত্তর নেব 30 সেকেন্ড স্যার। কেউ ডিসপিউট করছে না যে নিয়োগ দেয়নি, একমাত্র এই পার্থবাবু ছাড়া। পার্থবাবু আপনার সময় শুরু হয়ে গেছে। আমি বলছি উনি ওনার মন গড়া কথা বলে উত্তর দিচ্ছে। আমি কখনোই বলিনি কার নিয়োগ হয়েছে কার নিয়োগ হয়নি। আমি বলতে চেয়েছি যেটা, যে যাদের নিয়োগ হয়েছে সেটা বৈধ না অবৈধ এটা নিশ্চিতভাবে কোর্ট যখন সিদ্ধান্ত নেবে, এটা হোয়াট ইজ হোয়াট জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তা আমরা অপেক্ষা করি না, যদি এটা অবৈধ হয় নিশ্চিতভাবে কোর্ট যা রায় দেবে সেটা হবে। যারা অপেক্ষা করছেন তারা কি আর অপেক্ষা করতে রাজি আছেন? আপনার সময় শেষ, আমি একবার সুস্মিতার কাছে আসবো। একবার সুস্মিতার কাছে আসবো। সঙ্গীতা আর অপেক্ষা করবেন আপনারা? আর অপেক্ষা করার মতো জোর আছে না? দেখুন আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। উনি এমন জায়গায় আমাদের নিয়ে গেছেন যে এখন 6টা বছর আমরা ওয়েট করেছি, এখনো হয়তো হাইকোর্টের বিচার পেতে বা ওনাদের সামনে মানে এটা স্বীকার করতে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, হয়তো উনি আরো 6 বছর কাটাবেন এবং সেই 6 বছর হয়তো আমরা আরো রাস্তায় কাটবো। এবং এমন হবে যে যেমন প্রাইমারিতে 59 বছরে গিয়ে চাকরি পেলে আমরা হয়তো ঠিক সেরকমই হবে যে 59 বছরে গিয়ে আমাদের চাকরিটা হবে। তখন আমাদের না থাকবে চাকরি করার মতো এনার্জি, না থাকবে আপনাদের প্রতি কোনো রকম পদক্ষেপ নেওয়ার জায়গা। তো আর কত কিছু করলে আপনারা স্বীকার করবেন যে দুর্নীতি হয়েছে? আপনি কি জানেন না যে লাস্ট কিছুদিন আগে মুর্শিদাবাদের 11 জনের চাকরি গেল, ম্যাথের টিচার, তারা হাইকোর্টই তাদের চাকরি বরখাস্ত করলো। আর কত কিছু করলে আপনারা স্বীকার করবেন যে দুর্নীতি হয়েছে? মানে হাইকোর্ট তো প্রতিদিন একটা করে থাপ্পড় মারছে, ঠিক আর কতটা আমি ঠিক এই জায়গাতে সঙ্গীতা সজল ঘোষের কাছে আসতে চাই। সজল ঘোষ নিজে একজন রাজনীতিবিদ। সজল ঘোষ, যেভাবে এই মেয়েটি কথা বলছে এখানে কার্যত একটা ফ্রাস্ট্রেশন ধরা পড়ছে এবং এটা শুধুমাত্র তৃণমূল বা বিজেপির বিষয় নয়, এটা রাজনীতি বনাম সাধারণ মানুষের বিষয়। এই সাধারণ মানুষ, এই মেয়েটি বা এরকম হাজারো হাজারো যারা ছেলে মেয়ে যারা দেখছে টেলিভিশন এই সময়, তাদের কি করলে তারা চাকরিটা পাবে? দেখুন, আমি শাসক দল করলে পাবে, বিরোধী দল করলে পাবে, বিজেপি করলে পাবে, তারা হাইকোর্টের সামনে ধর্ণা দিলে পাবে, কি করলে চাকরিটা পাবে এই বাংলায়? আমি সবার আগে শুরুতে বলেছি যে আজকে এদের মুখোমুখি বসে কথা বলতে লজ্জা করছে। যে বাংলার একজন যুবক হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে এরা আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, পার্থদার কাছে অনেকে বোনের মতন, ভাইয়ের মতন, আমাদের কাছেও ভাই বোনের মতন। তো এদের সামনে বসে এই যে কথাগুলো বলতে হচ্ছে, রাজনীতির কথা এরা শুনতে চায় না। এদের চাকরি চায় 6 বছর ধরে, এরা ফুটপাতে দিন কাটাচ্ছে। এদের বাড়ির অনেকে হয়তো যারা চাকরি প্রার্থী তারা হয়তো এই করতে করতে মারাও গেছে, কি দেখা যাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা, আমরা শুধু কেউ আজকে হাইকোর্ট, কেউ সুপ্রিম কোর্ট দেখাচ্ছে। আমি প্রশ্ন করতে চাই যে পার্থদা, আপনার এই 609 জনের মধ্যে আপনার কতজন প্যান্ট ছিল? আপনার কতজন লোকের চাকরি হয়েছে? এই 609 তালিকায় আপনার অবৈধ কত? পার্থ চট্টোপাধ্যায়ের কত? মমতা বন্দ্যোপাধ্যায়ের কত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত? বা কিসের বিনিময়ে চাকরি দিয়েছেন সেগুলো তো জানেন। হাইকোর্ট তো তদন্ত করে অনেক কিছু বার করবে, কিন্তু কিসের টার্মস অ্যান্ড কন্ডিশনে চাকরিগুলো হয়েছে? পার্টি করতো, মাল দিয়েছে, কি কারণে সেটা অন্তত বলুন পাবলিকের সামনে। পার্থভৌমিক, না উনি যেরকম ভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন, আমি তো ওরকম ভাবে বলতে পারবো না যে শুভেন্দু অধিকারীর কটা ছিল। আমি এটুকু বলতে পারি
যে আদৌ এসব মানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে ওটা এখনো বলছেন যদি কোনো, এখনো বলছেন যদি কোনো, বাড়িতে গিয়ে তো বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হয়, তারাও টিভি দেখে, কিছু মনে করবেন না পার্থদা, আপনি ভালো মানুষ, আমি মানলাম। যতক্ষণ কোর্ট ফাইনাল ডিসিশন না দেবে কারা কারা অবৈধ, তারপর তো আপনারা আবার ডিভিশন বেঞ্চে যাবেন, তারপর তো সুপ্রিম কোর্টে যাবেন। আরে আপনারা কি ভেবে থাকেন নাকি? আরে আমি বলতে চাই এদের সে জল ফেলছেন আপনারা, আর সারা ভারতবর্ষে 45 বছরে এত বেকার হয়নি স্বাধীনতার পর থেকে। যদি সারা ভারতবর্ষে এই দেখুন অন্য সাবজেক্টে যাচ্ছে, আজকে আর অন্য সাবজেক্টে যাবেন না, আজকে আর দয়া করে অন্য সাবজেক্টে যাবেন না, এর মধ্যে ঘোরাফেরা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যদি আজকে বলতে শুরু করি উঠে চলে যেতে হবে আপনাকে। করে দিচ্ছে একটার পর একটা জায়গায়, বেকারদের সামনে কোনো অন্ধকার। 45 বছরে এত বেকারত্ব সারা ভারতবর্ষে। আরে ছাড়ুন তো ওইসব কথা, আজকের কথা বলুন। আজকে আপনার মুখ্যমন্ত্রী যা যা বলেছে সেটাই যদি বলি, ভারতবর্ষে যেতে হবে না, তাহলেই আপনার মুখে চুনকালি হয়ে যাবে, কিছু মনে করবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন চাকরি প্রার্থী, যে বেকারদের কথা বলা হচ্ছে সারা ভারতব্যাপী বেকার বা বাংলার বেকার, তাদেরই মধ্যে আরো একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে এসেছেন, ইলিয়াস বিশ্বাস, চাকরি প্রার্থী। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছেন, আপনাকে স্বাগত জানাই ইলিয়াস। এবং এই সঙ্গেই আমি পার্থবাবুকে একটা বিষয়, পার্থবাবুর থেকে স্পষ্ট হওয়ার চেষ্টা করব যে পার্থবাবু, আপনি যেটা প্রথমেই বললেন যে এসএসসি একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, তার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো কিছু করার নেই, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, আজকে তার কথা উঠে এসেছে যে তৎকালীন শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে এই উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, যে উপদেষ্টা কমিটি ভুয়ো এবং বেআইনি, এমনই কথা বলা হয়েছে। তাহলে কেন তিনি অনুমতি দিলেন, এই বিষয়ে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে। যখন কমিটি হয়েছে তখন এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, এবং এটা প্রকাশ্যে হয়েছে, সবাই জানে যে ছাত্রদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি ছিল, এখন বললো ওদের তখন কেউ কোর্টে কেস করেনি, তখন কেউ কমিটি তৈরির কোনো পাবলিক নোটিশ দিয়েছিলেন এবং পাঠ্যভূমি ফিরদৌস শামীম বনাম পাঠ্যভূমি ফিরদৌস শামীম কি বলছেন? কমিটির জন্য তৈরির জন্য কোনো পাবলিক নোটিশ দিয়েছিলেন? কোন নিউজ পেপারে দিয়েছিলেন? কোন ওয়েবসাইটে দিয়েছিলেন বলুন? কোথাও কেউ বিরোধিতা করেনি। আরে এরা তো সরকারটাকে ক্লাবের মতো করে চালায়, এটা কি সরকারটাকে সরকারি নিয়ম মেনে চালায়? এই কমিটির তৈরিতে মেমো এইটা আদালতে যখন প্লেস করেছে তারপর স্বীকার করেছেন, কেন বলেননি? পাবলিক নোটিশ কেন দেননি? চুরি করেছিলাম সেই জন্য কেন দেননি? পাবলিক নোটিশ কেন দেননি? এতদিন পরে বেরিয়ে এলো, এখন বলছেন কমিটি ছিল। পাবলিক নোটিশ কেন দেওয়া হয়নি পার্থ ভৌমিক, জানতে চাইছে বাংলা। 30 সেকেন্ড সময়। তখন এইটা হয়েছিল তখন কেউ প্রতিবাদ করেনি কেন? জানলে তো লুকিয়ে লুকিয়ে করে আছে। 2019 সালের ঘটনা 2022 এসে বলছেন এর আইনি বৈধতা। ফিরদৌস শামীম, 2019 সালের ঘটনা 2022 সালে এসে আপনারা কেন বলছেন? ফিরদৌস শামীম, আপনি স্ক্রিনে আছেন, পাঠ্যভূমিকে স্ক্রিনে আছেন, 2022 সালের ঘটনা 2022 সালে এসে কেন বলছেন? এইটা পাবলিক 2022 সালে এসে কেন বলছেন? ফিরদৌস শামীম, 2022 সালে কেন বলছেন? 2022 এসে নলেজে এসছে, 2022 এ কোনোভাবে প্রকিওর হয়েছে, দ্যাটস ওয়াই। না হলে যদি প্রকিওর না হতো এরা কোনোদিন দিনের আলো দেখতো না। এই কমিটির নোটিশ আজকে আদালতে পেশ হয়েছে, দাখিল হয়েছে, তাই এটা দিনের আলো দেখেছে। কোনোদিন এই সরকার কোনোদিন বিজ্ঞপ্তি, পাবলিক বিজ্ঞপ্তি দিয়ে এই নোটিশ কোনোদিন বের করেনি। পাঠ্যভূমি কি বলবেন? কি এমন কিছু কি লোকানোর জন্য পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি? এইটা প্রত্যেকে জানে, স্টুডেন্টরা জানে, ওদের জন্য 5 জন প্রতিনিধি থাকলো কি হবে? আপনাদের তো সিস্টেম জানলে তাহলে তো স্টুডেন্টদের 5 জন প্রতিনিধি থাকতো না। সবাই জানে স্টুডেন্টরা জানে, এটা ক্লাব নাকি, এটা সরকারি সিস্টেম আছে। তাদের কিনে নেওয়া হলো কিভাবে? এটা সবাই জানে স্টুডেন্টরা। ওই 5 প্রতিনিধিকে কিনে নেওয়া হলো কিভাবে স্যার? তাদের আত্মীয়স্বজন চাকরি পেয়ে গেল, অথচ আমরা চাকরি পেলাম না কেন? আরে চাকরি প্রার্থীরা বলছে ওই 5 জনের আত্মীয়রা চাকরি পেয়েছে। নিশ্চিতভাবে যোগ্যতা থাকলে চাকরি পাবে, নিশ্চিতভাবে যোগ্যতা থাকলে চাকরি পাবে। আমার ধারণা কোর্ট এটা পর্যবেক্ষণ করবে যে তোমাদের আর উনি যোগ্য আর কার কে যোগ্য। আর উনি বলছেন যে
আমি এই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। উনি বলছেন আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। এই যারা আজকে আন্দোলন করছে রাস্তায় দাঁড়িয়ে, ওদেরকেও মামলা করে, আদালতে মামলা করে পারমিশন পেতে হয়েছে। ইলিয়াস রয়েছে আমাদের সাথে। ইলিয়াস বিশ্বাস, এই মুহূর্তে বাংলা জানতে চাইছে যে তোমাদের দাবিটা কি, কারণ কি তোমরা টানা রাজপথে আছো। তোমরা দেখেছো যে একের পর এক কিভাবে রাজনীতিকরণ হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল কেউ তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, কেউ বলেছে তোমাদের মধ্যে রাজনীতি মিশে গেছে। আসলে তোমরা চাও কি? তোমাদেরও বয়স বাড়ছে ইলিয়াস। না, কেউ রাজনৈতিক রং লাগাবেন না প্লিজ। আমরা বেকার চাকরি প্রার্থী। আপনাদের এই প্রোগ্রামের নাম জবাব চাই বাংলা। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশে তৎকালীন শিক্ষামন্ত্রী যে মনিটরিং কমিটি নিয়োজিত হয়েছিল বকেয়া শিক্ষক কিংবা অশিক্ষক কর্মী নিয়োগের জন্য, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে আপনার পরিকল্পনায় গঠিত কমিটি আজকে শিক্ষা দপ্তর, বিকাশ ভবনের শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের এই তিনটি বড় শিক্ষা বিভাগ আজকে সুপরিকল্পিতভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমাদের ন্যায্য সিটগুলি বিক্রি করেছে। সেখানে আমরা আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। সেখানে গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, 9-10 হোক, 11-12 হোক, স্কুল সার্ভিস কমিশন আয়োজিত প্রতিটা ক্ষেত্রেই ভুয়ো নিয়োগ। আজকে সেই যে কমিটি সেটিও আদালতের প্রাথমিক রিপোর্টে যেটা এসছে তারা সেই কমিটিও ভুয়ো প্রতিপন্ন হয়েছে। তার মানে এখানে কি যে শিক্ষামন্ত্রী জানেন বিষয়টি, তাহলে কি মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী কেন নীরব? যেখানে সিবিআই তদন্ত হওয়া মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারে বারে সিবিআই তদন্ত হয় হচ্ছে, আপনারা আইনটা জেনে রাখুন, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। এই অ্যাক্টের আন্ডারে সেকশন 2-তে প্রথমে সিবিআইকে দায়িত্ব দেওয়া যায় যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট টেরিটরি অঞ্চলে যে কোনো কেসের ইনভেস্টিগেট করতে। সেকশন 5-এ সেই পাওয়ারটা এক্সটেন্ড করা হয়েছে ইন কেস অফ স্টেট অ্যান্ড রেলওয়েজ অ্যান্ড আদার্স অথরিটিস। তো কোনো জায়গায় যদি মনে হয় দুর্নীতি হয়েছে, কোর্টের স্বপ্রণোদিতভাবে এবং কোনো মামলায় অর্ডার দিতে পারে সিবিআইকে টু ইনভেস্টিগেট। তো সেইটাই করেছে কোর্ট। এবং ছোট্ট প্রশ্ন আছে, একটা ছোট্ট প্রশ্ন, একটু ইন্টারভিউ করছি আপনার কাছেই আসবো যে এসপি সিনহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা সমরজিৎ আচার্য, প্রোগ্রামিং অফিসার, এদের আজকে বলা হয়েছে, এদের বিরুদ্ধে এই কমিটির রিপোর্টে বলা হয়েছে এদের বিরুদ্ধে যেন মামলা করা হয়, কারণ এদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ তারা এই ভুয়ো নিয়োগপত্রগুলো তৈরি করেছেন। এরকম ভয়ঙ্কর অভিযোগ আনা হয়েছে দুজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এটা ঠিক কী কারণে? আপনার কাছে সরকারি প্রথম কথা, এই কমিটিটার বৈধতাটাই, এই কমিটি যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে কমিটি করেছিল সিট, এবং তারা যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তাতে এটা বলেছে যে অ্যাক্ট এবং রুলসে কোনো জায়গায় এই প্রভিশন নেই এরমভাবে একটা উপদেষ্টা কমিটি হবে, এবং কমিটির বৈধতাটাই চ্যালেঞ্জ করা হয়েছে, বলেছে যে এরকম কমিটি হতে পারে না। তো সেই কমিটির যারা ছিল তারা এই ভুয়ো নিয়োগপত্রগুলো কি করে, কার নির্দেশে এগুলো হয়েছে, বা হোয়াট ইজ দ্য এক্সটার্নিয়াস কনসিডারেশন, সেইগুলো বিচার করবে সিবিআই। বেশ বেশ বেশ, আমরা প্রায় শেষের দিকে এসেছি। সঙ্গীতা নাগ, বয়স বাড়ছে তোমাদের। সঙ্গীতা নাগ, তোমরা সরকারি চাকরির জন্য লড়াই করছো, কোথাও গিয়ে কি মনে হচ্ছে আরো অন্ধকারের দিকে তোমরা যাচ্ছ, না আলোর দিশা কিছুটা হলেও পাচ্ছ তোমরা? দেখুন, আমরা নিজেরাও জানি না যে আমাদের জীবনের সামনে আলো না অন্ধকার, কিন্তু আমরা এটা জানি যে আমরা হতাশায় ভুগবো না, আমরা দাবিটা নিয়ে তবে এখান থেকে উঠবো। আমার প্রশ্ন একটা পার্থ ভৌমিক স্যারের কাছে। স্যার, আপনি বারবার বলছেন আপনি আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। আপনি একদিন আসুন না গান্ধী মূর্তির পাদদেশে। আজ আমরা গান্ধী মূর্তির পাদদেশে 173 দিন বসে আছি, সর্বমোট 392 দিন আমরা রাস্তায় পড়ে আসি। একদিন আসুন না আমাদের সঙ্গে দেখা করতে। পার্থ ভৌমিক, শেষ 30 সেকেন্ড কি বলবেন? আপনাকে সরাসরি এখানে অভিনন্দন। বলুন। আমি এইটুকু বলবো যে যেহেতু এই ব্যাপারটা পুরোটাই হাইকোর্টের বিবেচনাধীন, অতএব আমি আশা করব যে এরা যে দাবি করেছে তার ন্যায্য এরা বিচার পাবে, এবং যেটা প্রকৃত সত্য সেটা সবার সামনে বেরিয়ে আসবে। কবে স্যার? আরো 6 বছর ওয়েট করতে হবে আমাদের ন্যায্য দাবি পাওয়া? কবে বেরিয়ে আসবে? সঙ্গীতা নাগ জিজ্ঞেস করছে কবে বেরিয়ে আসবে। আদালত, এটা আদালতের উপর নির্ভর করে, আমার উপরে করে। জিজ্ঞাসা করলো আপনি ওদের সঙ্গে একদিন দেখা করতে যাবেন কিনা, সেটা নিয়ে বলুন না। আদালত নিশ্চয়ই আপনি একদিন যান না।
হ্যাঁ ঠিক, নিশ্চয় ওখানে যখন আমার অর্জুন সিং সময় নেই, হবে ভয় নেই। নিশ্চিতভাবে যাবো, নিশ্চিতভাবে যাবো, ওখানে যখন অর্জুন সময় সিং হবে নেই, নিশ্চিতভাবে যাবো, ওখানে শুভেন্দু অধিকারীও থাকবে না ওই দিন। নিশ্চিতভাবে যাবো, নিশ্চিতভাবে যাবো, সময় হবে। সময় আর আপনাদের আর বেশি নেই, এটা ঠিক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা নিয়ে রোজই আমাদের আলোচনা করতে হয়, প্রত্যেক দিনই। এই মানুষগুলো যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আন্দোলন চালিয়ে যান, তাদের পাশে বাংলার মানুষ এবং তার পাশে অবশ্যই রিপাবলিক বাংলা আছে, থাকবে। আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাত পোহালেই আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন, হাতে মাত্র কয়েক ঘন্টার সময়, দুই নির্বাচন কেন্দ্রেই তাই তুঙ্গে প্রস্তুতি। কোথাও চলছে দফায় দফায় নাকা চেকিং, কোথাও ইভিএম বিতরণের কাজ চলছে। আসানসোলে বাড়তি আয়োজন রয়েছে, প্রায় 17 লক্ষ ভোটার সেখানে। ভোট কর্মী 10,000, পোলিং স্টেশনের সংখ্যা 2100, অর্থাৎ 2100। 130 কোম্পানি আধা সামরিক বাহিনী থাকছে এই কেন্দ্রে। আসানসোলের যে ছবিটা ধরা পড়ছে, যেহেতু আসানসোলের লোকসভা উপনির্বাচন, সেই কারণে সেখানে ভোটার সংখ্যাও অনেক বেশি, 17 লক্ষ ভোটার, ভোট কর্মী 10,000, পোলিং স্টেশনের সংখ্যা 2100। 130 কোম্পানি আধা সামরিক বাহিনী থাকছে এই কেন্দ্রে। এবং তার পাশাপাশি প্রেস্টিজ ফাইট, আমরা যে কথাটা বলছি, বিশাখা, শত্রুঘ্ন সিনহা বনাম অগ্নিমিত্রা পল বনাম পার্থ মুখোপাধ্যায়, বড় বড় ফাইট হতে চলেছে। এবং সেখানে কে জেতে তার দিকে গোটা দেশের নজর আছে। কারণ কি, এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহা এতদিন পরে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে যে ফাইটটা দিচ্ছেন সেটা আদৌ কাজে লাগে কিনা। সন্তু এই মুহূর্তে রয়েছে। সন্তু, তুমি কোথায় রয়েছো এবং এই মুহূর্তে তোমার ওখানকার চিত্রটা কি জানাও? দেখো ময়ূক, ইতিমধ্যেই ভোট যে হতে চলেছে, রাত পোহালেই ভোট, সেই 17 কোম্পানি বাহিনী দিয়ে ভোট হবে বালিগঞ্জে। ডিসিআরসির ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে ডিসিআরসি থেকে যারা ভোট করবে তারা বেরিয়ে গিয়েছেন। ভেতরেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তুমি দেখতে পাচ্ছ 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই বালিগঞ্জে ভোট হবে। যদিও সূত্র মারফত খবর উঠে আসছে আসানসোল এবং বালিগঞ্জ মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নিচ্ছিদ্র নিরাপত্তা করা হয়েছে। ইভিএম নিয়ে ইতিমধ্যে ভোটকর্মীরা বেরিয়ে গেছেন এই ডিসিআরসি থেকে। সকাল হলেই বোঝা যাবে যে কোন পথে এগোচ্ছে ভোট এবং কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা উঠে আসলে সেখানে কিভাবে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি জানো কিউআরটি টিম রয়েছে এবং 200 মিটারের মধ্যে কোনো রাজ্য পুলিশ প্রবেশ করতে পারবে না। 200 মিটার পুরোটা কন্ট্রোলে থাকবে কেন্দ্রীয় বাহিনীর। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো। পুরো ডিসিআরসি খালি, কারণ এখান থেকে নির্বাচন কমিশনের আধিকারিক যারা রয়েছে। বালিগঞ্জের যে উপনির্বাচনের প্রস্তুতি, সেটা আর কয়েক ঘন্টা মাত্র বাকি এবং সেই প্রস্তুতি তুঙ্গে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি বালিগঞ্জ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু পান। অন্যদিকে ব্রজগোপাল আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে। আসানসোলের এই মুহূর্তের চিত্রটা কিরকম, কতটাই বা প্রস্তুতি ভোটের আগে, আমরা জানবো ব্রজর কাছ থেকে। ব্রজ, দেখো একেবারে সকাল থেকেই ভোট কর্মীরা তাদের যে দায়িত্ব সেটা বুঝে নিয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন বুথে কিন্তু তারা পৌঁছে গেছেন। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বুথে পৌঁছে গেছে। আমি এই মুহূর্তে বারাবণী দেখানোর চেষ্টা ব্রজ ধন্যবাদ। আমাদের নজর থাকবে, কালকেও দিনভর নজর থাকবে এই প্রেস্টিজ ফাইটে। 2 নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যে আমরা হাওড়ার দিকে নজর রাখবো। রামনবমীর মিছিলে গিয়ে আহত বিজেপি কর্মীরা, আহতদের দেখতে হাওড়ার শুভেন্দু অধিকারী বাড়িতে গিয়ে দেখা করলেন বিরোধী দলনেতা। আমরা এই ভয়ঙ্কর অবস্থা, মিছিলকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেদিকে নজর রাখলাম। এর পাশাপাশি আমরা দেখব কি বলেছেন সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী, কি বললেন তিনি শুনবো। রাম ভক্ত পশ্চিমবঙ্গে সেফ নয়, নিরাপদ নয়। রাম ভক্ত, তবে এর খতম হবে। উত্তরপ্রদেশে এসব হতো, মুজফ্ফরপুরে হতো, কৈরানাতে হতো, মিরাটে হতো, বন্ধ, খতম হয়ে গেছে। এখানে খতম হবে, একটু সময় লাগবে। আমরা এদের পরিবারের সঙ্গে আছি, এদের সুস্থ করব। এখানে এফআইআর হয়েছে, এফআইআর যদি কাজ না হয় পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে যাব এবং এরা সুস্থ হওয়ার পরে আমরা এখানে গেরুয়া ধ্বজ নিয়ে সভা করে এদের যে রক্ত গেছে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, আমাদের গীতাতে বলেছে
ধর্ম রক্ষতি রক্ষত, ধর্ম রক্ষা করতে গিয়ে ওদের যে রক্ত গেছে ওদেরকে আমরা সম্মুখ হবে। শুভেন্দু অধিকারী আজ গিয়েছিলেন আহত বিজেপি কর্মীদের দেখতে, তাদের বাড়িতে, আহতদের বাড়িতে গিয়ে দেখে তিনি কি বললেন এবং গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার সাম্প্রতিককালে তাদের তরফ থেকে বিরোধীরা বারবার তারা মুখ খুলেছেন এবং বারবার সমালোচনা করেছেন এই মুহূর্তে রাজ্যের যা আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সমালোচনা করেছেন। এবং এক্ষেত্রেও শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন আহত বিজেপি কর্মীদের দেখতে হাওড়ায় গিয়েছিলেন সেখান থেকে বেরিয়েও একইভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। গতকালের যে পরিস্থিতি, বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হামলার প্রতিবাদ আজ জানানো হয়েছিল, বঙ্গবাসী মোড়ে অবরোধ করা হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ করেছিলেন, ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং রামনবমীতে আহত বিজেপি কর্মীদের এরপর দেখতে হাওড়ায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে মুখ খুলেছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি সেই শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন বাড়িতে, যারা আহত হয়েছেন বিজেপি কর্মী তাদের বাড়িতে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালকের যে উত্তেজনার ছবি, যে মিছিলকে কেন্দ্র করে, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে উত্তেজনার যে সময় পুলিশ পিকেটিং হয় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক ক্ষেত্রে যে সব থেকে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে, 21টি রাশিয়ান বিমান সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হলো। ব্ল্যাকলিস্ট করলো ইউরোপীয় কমিশন। কড়া নিষেধাজ্ঞা জারি কানাডায়, রাশিয়ায় 33টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 21টি রাশিয়ান বিমান সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হলো ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে। কড়া নিষেধাজ্ঞা জারি কানাডায়, রাশিয়ার 33টি সংস্থার উপর নিষেধাজ্ঞা। 21টি বিমান সংস্থা, যে সংস্থাগুলো রাশিয়ান মালিকানাধীন, সেই রাশিয়ান সংস্থাগুলোকে ব্ল্যাকলিস্ট করলো ইউরোপ, অর্থাৎ ইউরোপিয়ান কমিশন। আবার যে ক্রাইসিসটা তৈরি করছে, যে সমস্যাগুলো তৈরি করছে, তা হলো বিমান পরিবহনের ক্ষেত্রে দাঁড়িয়ে যে রাশিয়ান বিমান সংস্থাগুলি, সেই সংস্থাগুলির যে বিমান বিভিন্ন ইউরোপিয়ান দেশে এই মুহূর্তে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা চলে এলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিষেধাজ্ঞাগুলো কানাডাতেও এর আগে আমরা দেখেছি, এবার আমরা দেখতে পাচ্ছি আমেরিকার পরে ইউরোপেও এই যে অ্যালার্টগুলো, এই যে ব্ল্যাকলিস্টিংগুলো, সেই ব্ল্যাকলিস্টিংগুলো কিন্তু শুরু হয়ে গেল। এবং যে রাশিয়ান যে বিমান সংস্থাগুলি রয়েছে, সেই বিমান সংস্থাগুলির বিমান যাতে কোনোভাবেই ইউরোপের এয়ার স্পেস দিয়ে না চলতে পারে তার ব্যবস্থা, তা সুনিশ্চিত করতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান কমিশন, যারা এভিয়েশন সেক্টরেও রয়েছেন, সেই সমস্ত নিয়ামক সংস্থাকে বলা হয়েছে যে 21টি বিমান সংস্থা তাদেরকে সিলেক্ট করার জন্য, বেছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করার জন্য। অর্থাৎ কোনো ইউরোপিয়ান বিমানে কোনো নাগরিক, তারা সবসময় হয়তো রাশিয়ান নাগরিকও নাও হতে পারেন, অন্য বিদেশি নাগরিক হতে পারেন, ভারতীয় হতে পারেন, পাকিস্তানি হতে পারেন, বা চীনের কোনো নাগরিক হতে পারেন, তারাও কিন্তু সমস্যায় পড়বেন। কার্যত ইউরোপের যে এয়ার স্পেস রয়েছে, সেই গোটা এয়ার স্পেস এবং ইউরোপের ওপর দিয়ে যারা যাতায়াত করেন, যারা ইউরোপের কোনো দেশে যাতায়াত করেন, যারা হয়তো রাশিয়ায় যাতায়াত করেন বা রাশিয়াতে ফিরতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বড় সমস্যা তৈরি হলো। 21টি বিমান সংস্থাকে ব্ল্যাকলিস্ট করলো ইউরোপিয়ান কমিশন। অর্থাৎ ইউরোপিয়ান কমিশন একদিকে আরো বেশি করে ইকোনমিক্যাল, অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা জারি করছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুদ্ধও কিন্তু লাগাতার চলছে। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ রাশিয়া ঘোষণা করেছে, সেই যুদ্ধের তীব্রতা কিন্তু আরো বাড়ছে, আরো ভয়ানক হচ্ছে একদিকে। অন্যদিকে রাশিয়াকে পাল্টা টাইট দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই নিষেধাজ্ঞা।